আচ্ছা, দেখো আগের দিন যেটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, আজকে যেটা করাবো তার কিছু অ্যাপ্লিকেশনস, এবং এই অ্যাপ্লিকেশনস গুলো ছাড়া এই লটার মানে যে সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স, যেটা তোমাদের ডব্লিউবিসিএস 2019 সালের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটাও ডিসকাস করে দেবো। ঠিক আছে, কোয়েশ্চেনটা এসেছিল স্টেট হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, রাইট ডাউন ইটস সিগনিফিকেন্স। এবার একটা লয়ে তখনই আমরা ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স পাই যখন সেটা অনেকগুলো কিছু ওই লটা ইউজ করে অনেক কিছু অ্যাপ্লিকেশন করা যায়। তো সেই রকমই একটা অ্যাপ্লিকেশন এই কোয়েশ্চেনটা তোমাদের 2019 সালে এসেছিল। ডব্লিউবিসিএস 2019 বলে লিখে রাখো। নাইনটিনের কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনটা। তো এটা আমি ডিরেক্ট সলভ করে দিচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখো কি দিয়েছে, বাই অ্যাপ্লাইং হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল explain non-existence of electrons in the atomic nucleus। আমরা নর্মালি কি জানি, যখন অ্যাটমিক স্ট্রাকচার আমরা দেখেছিলাম, আমি এইখানটা একটু রাফলি ডিসকাস করে দিচ্ছি টপিকটা। অ্যাটম কি, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনটা একসাথে থাকে, প্রোটন আর নিউট্রন একসাথে থাকে। আর এটা বাদ দিয়ে নিউক্লিয়াসের বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে। এবার ইলেকট্রন যে নিউক্লিয়াসের বাইরেই থাকে সেটা থিওরিটিক্যাল প্রুফ হচ্ছে এই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করে প্রুফ করা যায়। ওকে, তো চলো সেটা আমরা দেখি। তো ফার্স্ট যেটা দেখবো, একটা ইলেকট্রন যে নিউক্লিয়াসে থাকবে, নর্মালি আমরা পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা, সেটা একটু লিখে নিই। উই নো position momentum uncertainty principle can be written as নর্মালি কি জানো, ডেল পি এক্স, যদি এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে ধরি, ডেল এক্স দ্যাট গ্রেটার ইকুয়াল টু, আমি এখানে নিউমেরিক্যালস করার সময় আগের দিনই দেখিয়েছি, ইকুয়াল টু সাইন নিয়েই করবে, এইচ কাট বাই 2। ওকে, এবার নিউক্লিয়াসের মধ্যে থাকতে হবে মানে ওর লোকেশনটা কোথায় হবে, নিউক্লিয়ার রেডিয়াসের মধ্যে। এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়ার রেডিয়াসের মধ্যেই হচ্ছে ওকে থাকতে হবে। জেনারেলি উই নো নিউক্লিয়ার রেডিয়াস,
nuclear radius delta x ফার্মি অর্ডারের হয় এই অর্ডারটা। তো ফার্মি বলবো না, এটাকে আমি এরকম করে লিখব, নিয়ারলি ইকুয়ালস টু 10⁻⁻14 মিটার। ফার্মি মানে 10⁻⁻15, কিন্তু মোটামুটি নিউক্লিয়ার রেডিয়াস এই অর্ডারেরই হয়, আমরা এটা প্রুফ করতে পারি। ওকে, তাহলে এর মোমেন্টাম কত হবে? ডেল পি এক্স that is equals to h cut by 2 delta x, that is equals to h cut can be written as h by 2 pi, this is h by 2 pi into 2 delta x এর জায়গায় 10⁻⁻14 একেবারে পুট করে দিচ্ছি। এবার এখানে ধরো ভ্যালুগুলো পুট করলে, এগেন আগের দিনের মতো এটার ভ্যালু হচ্ছে 6.626 multiplied by 10⁻⁻34 divided by 2 pi into 2 into 10⁻⁻14. Okay. এই ভ্যালু পুটিং করে যদি ক্যালকুলেশন করো তাহলে এটার ভ্যালু আসবে 5.3 multiplied by 10⁻⁻21 kg meter dot second inverse। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে করবে। আচ্ছা, এতটা অবধি ক্লিয়ার তো? this represent uncertainty in momentum। in momentum। ওকে, আচ্ছা, নেক্সট চাই। তো এটা আমার আনসার্টেনটি ইন মোমেন্টাম ক্যালকুলেশনটা হলো। ঠিক আছে, এবার জেনারেলি অ্যাকর্ডিং টু রিলেটিভিটি according to relativity the total relativistic energy relativistic
of the particle is এটার একটা এনার্জির একটা ফর্মুলা আছে এনার্জি E equals to root over of P square C square plus M0 square C to the power 4 সফটওয়্যারটার জন্য একটু প্রবলেম হচ্ছে আগের দিন থেকে ল্যাগ করছে যে কারণে আগের দিনের ক্লাসটা লাইভ করতে পারিনি আমি সরি টেকনিক্যাল ইস্যু যেটা এক্সপ্লেন করছিলাম আচ্ছা দেখো এটা লিখলাম according to রিলেটিভিটি আমি কোয়েশ্চেনগুলো এক্সামে এলে কেমন লিখতে হবে টোটালটারই একটা মানে পুরো লিখে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয় বা আলাদা করে আর নোট বানাতে না হয় রাফলি কিছুই করছি না দ্য টোটাল relativity
relativistic energy of electron. ম্যাডাম হ্যাঁ বলো, কিছু বলবে? E equals দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। যাচ্ছে, তখন একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল। আচ্ছা, p স্কোয়ার c স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4. ওকে, এটা this is the expression for relativistic energy of an electron. Okay, so putting all values, দেখো যেটা পাবো সেটা SI ইউনিটে পাবো। এইমাত্র ডেল্টা পি ইকুয়ালস টু আমরা ফাইন্ড করলাম 5.3 মাল্টিপ্লাইড বাই ডেল্টা পিটা এখানে মোমেন্টাম হিসেবে অ্যাক্ট করবে। মোমেন্টাম ইন আনসার্টেনটি ইন মোমেন্টাম 10 to the power minus 21. Okay, into c square, value of c is 3 multiplied by 10 to the power 8 whole square plus m0 means rest mass of electron. Rest mass কত 9.1 multiplied by 10 to the power minus 31 and c that whole square multiplied by c to the power 4 means 3 into 10 to the power 8 whole to the power 4. এটাকে পুরো ক্যালকুলেটরে, আচ্ছা আমি একজন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ এক্সাম। E equals to এটা যদি আমি ক্যালকুলেট করি, এটার ভ্যালু আমার পড়া আছে যাতে ক্লাসে না টাইম ওয়েস্ট হয়। 16 multiplied by 10 to the power minus 13 joule. ওকে, আচ্ছা এটাকে যদি ইলেকট্রন ভোল্ট ইউনিটে কনভার্ট করতে হয় তাহলে এটাকে 1 চার্জ অফ ইলেকট্রন দিয়ে ডিভিশন করতে হয়। ওকে, সো দেখো 16 multiplied by 10 to the power minus 13 divided by 1.6 multiplied by charge, this is charge of electron. এটা যদি ক্যালকুলেট করো তাহলে আলটিমেট আসবে 10 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 10 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। সেটাকে আমি লিখতে পারি 10 মেগা ইলেকট্রন ভোল্ট, বা এটা ধরে নিতে পারো এই আফটার এই ক্যালকুলেশনটার পর আমাদের আসবে 10 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, কিন্তু নরমালি তার মানে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রেডিয়াসের মধ্যে থাকে তাহলে তার এনার্জি 10 মেগা ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে হতে হবে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় ইন কেস অফ স্পন্টেনিয়াস, এটা লিখতে হবে এরকম করেই লিখতে হবে, spontaneous beta particle emission, beta particle emission it is seen that
energy of electron is of the order of 10 to the power 4 mega electron. Order of 4 mega electron volt. নর্মালি দেখা যায় স্পন্টেনিয়াস বিটা পার্টিকেল এমিশন থেকে এনার্জি অফ কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইজ 4 মেগা ইলেকট্রন ভোল্ট, কিন্তু আমরা দেখছি যে যদি নিউক্লিয়াসের ভেতরে থাকতো তাহলে ওর এনার্জি হতো 10 মেগা ইলেকট্রন ভোল্ট, কিন্তু অত তো এনার্জি নয়। তো সুতরাং আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি বিটা পার্টিকেলটা নিউক্লিয়াসের মধ্যে থাকে না, নিউক্লিয়াসের বাইরে থাকে বলেই ওর কাইনেটিক এনার্জিটা এত কম। ঠিক আছে, ইজিলি বেরিয়ে আসতে পারে। নিউক্লিয়াসের ভেতরে যেগুলো থাকবে তাদের এনার্জি অনেক হাই হবে, যে কারণে তারা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি তোমার ওভারকাম করে বাইরে আসতে পারে না, এবং এই কারণেই ইলেকট্রন ট্রান্সফার হয় কিন্তু প্রোটন বা নিউট্রন ট্রান্সফার কিন্তু হয় না একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম। ওকে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আশা করি এটা বুঝতে পেরেছো। Proceed to next problem. Okay. Next question is using uncertainty principle, show that protons, neutrons, alpha particles can exist within the nucleus. এবার নিউক্লিয়াসের মধ্যে যে আলফা পার্টিকেল, প্রোটন এইগুলো থাকতে পারে সেটার প্রুফ তোমাকে এই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করে করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। সেম প্রবলেম হবে, জাস্ট হচ্ছে তোমার এখানে রিলেটিভিস্টিক এনার্জিটা একটু, রিলেটিভিস্টিক এনার্জির যে এক্সপ্রেশনটা সেটা একটু আলাদা হবে। ফার্স্ট আমি অত কিছু লিখবো না, অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, একেবারে শর্টকাটে লিখে দিচ্ছি, ডেল পি এক্স ডট del x that is equals to h cut by 2. Clear? So এখান থেকে ডিরেক্ট আমি এখান থেকে দেখো ডিরেক্ট আমি যেটা করব, del p x is equals to
এইচ কাট ডিভাইডেড বাই 2 ডেল্টা এক্স। এবার এখানেও হচ্ছে আমি ভ্যালু কি পুট করব, নিউক্লিয়ার রেডিয়াস। এই ডেল এক্স এর ভ্যালুটা কত হবে, আগের প্রবলেমটার মতো 10 টু দি পাওয়ার -14। তো চলো, পুটিং অল দ্য ভ্যালুস। এইচ কাট মিন্স হচ্ছে 6.626 multiplied by 10 to the power -34 divided by 2 pi into 2 into delta x means হচ্ছে 10 to the power -14 2 pi into 2 into 10 to the power -14। আর কিছু থাকবে না তলায়, তো ডেল্টা x, হ্যাঁ ঠিকই আছে। এবার নেক্সট দেখো, এটা তাহলে আমি আফটার ক্যালকুলেশন কি পেলাম, del px that is equals to 5 এমনি আগের মতো 5.3 multiplied by 10 to the power -21 after calculation kg meter per second। ওকে, এবার বেসিক্যালি তোমার কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, সরি প্রোটন, কাইনেটিক এনার্জি আমি প্রোটনটা করে দেবো, বাকি নিউট্রন আর আলফা পার্টিকেলসটা তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি অফ দ্য প্রোটন, EK is equals to P square by 2m। আলফা পার্টিকেল বা তোমার প্রোটন বা নিউট্রন এগুলোর ক্ষেত্রে কিন্তু কাইনেটিক এনার্জির ফর্মুলা এটা হয়, কারণ একমাত্র ইলেকট্রনেরই মাসটা খুব স্মল বলে রিলেটিভিস্টিক কেস কনসিডার করা হয়। মাইক্রোস্কোপিক, জেনারেলি মাইক্রোস্কোপিক পার্টিকেল অ্যান্ড দ্য পার্টিকেল হুইচ হ্যাভ ভেলোসিটি কম্পারেবল টু ভেলোসিটি অফ লাইট, সেই ধরনের পার্টিকেলের ক্ষেত্রে রিলেটিভিস্টিক কেস ইউজ করা হয়। এবার সেক্ষেত্রে হচ্ছে এনার্জির ফর্মুলাটা ইকুয়ালস টু √ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4 হয়। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে তোমার প্রোটন হচ্ছে, প্রোটনের মাসটা ইলেকট্রনের তুলনায় একটু বেশি, এবং এর যে স্পিডটা যদি আমরা ক্যালকুলেট করি, তো স্পিডটা দেখবো 10 টু দি পাওয়ার 6 অর্ডারে। তো স্পিডটা কি করে ক্যালকুলেট করবে, তোমরা এই মোমেন্টাম ডিভাইডেড বাই মাস করলেই কিন্তু স্পিড পাচ্ছ। তো সেটা করলে দেখবে 10 টু দি পাওয়ার 6 অর্ডারের হচ্ছে, মানে আমি এখানে একটু হিন্টস টাইপ দিয়ে রাখছি যাতে তোমরা রাফ ক্যালকুলেশন, কেন এটার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হলো যদি কোয়েশ্চেন তোমাদের এইটা হয়, তো সেই জন্য আমি একটা জাস্ট হিন্টস টাইপ দিয়ে রাখছি। জেনারেলি এইটা হচ্ছে মোমেন্টাম, দিস ইজ মোমেন্টাম। তাহলে মোমেন্টাম ভেলোসিটি ইকুয়ালস টু মোমেন্টাম বাই মাস। তো এটা যদি করো, মোমেন্টাম কত 5.3 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -21 divided by mass of proton is 1.67 multiplied by 10 to the power -27। এই ক্যালকুলেশনটা যদি তোমরা করো, ঠিক আছে,
তাহলে তোমরা দেখবে যে আসছে অ্যাকিউরেট ভ্যালুটা এর হচ্ছে আসে 3.1 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড, এই অর্ডারের আছে, ঠিক আছে। কিন্তু এটাই যখন ইলেকট্রনের ক্ষেত্রে করবে তখন দেখবে 10⁸ অর্ডারে তোমরা পেয়ে যাচ্ছ। সেই জন্য এটাকে হচ্ছে তোমার রিলেটিভিস্টিক কেস, প্রোটনটাকে কনসিডার করা হয় না, ইলেকট্রনটাকে কনসিডার করা হয়। এখানে আমি ডিটেলস জিনিসটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তাই এক্ষেত্রে ফর্মুলা হয়ে গেল p²/2m। তোমাদের কোয়েশ্চেনে কিন্তু ঘুরিয়েও দিতে পারে, ধরো এরকম ইলেকট্রন প্রোটন না দিয়ে অন্য একটা পার্টিকেল বলে দিল যার মাস হচ্ছে 10⁻31 অর্ডারে। এবার সেক্ষেত্রে কিন্তু ওর আগের যে ফর্মুলাটা আমি মানে করিয়েছিলাম, এই পেজ নাম্বার 2 তে দেখো, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা যে আমি ইউজ করেছিলাম, এই ফর্মুলাটা হবে। এই ফর্মুলাটা কখন হবে? যখন আমরা ভেলোসিটি চেক করে দেখব 10⁸8 মিটার পার সেকেন্ড এই অর্ডারের হচ্ছে। কিন্তু তার চেয়ে কম হলে 10⁶, যেমন এক্ষেত্রে দেখো 10⁶ বেরিয়েছে, 10⁶ অর্ডারের বেরিয়েছে। 10⁶ অর্ডারের বেরোলে তখন কিন্তু আমি এই ফর্মুলাটা ডিরেক্ট p²/2m এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, দেখো p এর ভ্যালু হচ্ছে 5.3 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻21, ওকে, হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। m means হচ্ছে mass of proton, that means 1.67 multiplied by 10⁻⁻27। তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি এটার ভ্যালু 8.4 multiplied by 10⁻⁻15 জুল। ওকে, এবার এটাকে আমি যদি কনভার্ট করি, দেখো ই কেটা আমি যেটা বার করলাম, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন যেটা, সেটা বার করলাম 8.4 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻15 জুল। ওকে, এটাকে চার্জ অফ ইলেকট্রন দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা পাবো হচ্ছে নিয়ার অ্যাবাউট 52 ইন্টু 10³ ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস 52 কিলো ইলেকট্রন ভোল্ট, কিলো ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমরা পাচ্ছি, ঠিক আছে। এবার জেনারেলি তার মানে একটা প্রোটনের এনার্জি কত হতে পারে, এনার্জি কত হয় নিউক্লিয়াসের মধ্যে, এনার্জি থাকে এটা, ঠিক আছে। কিন্তু একটা যদি আলফা পার্টিকেল বা প্রোটন এরা যদি নিউক্লিয়াস থেকে মানে ম্যাক্সিমাম বেরিয়ে আসে, তো এদের কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা হচ্ছে তোমার 13 কিলো ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে। এটা একটু
generally maximum kinetic energy of আলফা পার্টিকেল দিয়ে ফার্স্ট করছি। আচ্ছা, এটার যদি কাইনেটিক এনার্জি এটা হয়, আমরা জানি কি যে 4 টাইমস অফ মাস হচ্ছে আলফা পার্টিকেল। একটা আলফা পার্টিকেলের মাস কত? 4 টাইমস অফ মাস অফ প্রোটন, রাইট? এটা তোমরা ছোট থেকে জানো, ক্লাস 11-12 এর কনসেপ্ট থেকে। মাস অফ আলফা পার্টিকেল ইজ ইকুয়ালস টু 4 টাইমস মাস অফ প্রোটন। তাহলে এখানে যদি আমি ই কে যদি বার করি, ই কে ফর আলফা পার্টিকেল, এটা যদি বার করি তাহলে আমাকে কি বসাতে হবে? দেখো 8.4 multiplied by 10 to the power minus 15 divided by 1.4 into 1.6 into 10 to the power minus 90। ওকে, এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু দেখি 13 কিলো ইলেকট্রন ভোল্ট। কি করে? বুঝতেই পারছো, এখানে বাই 4 করেছি মানে এখানে 52 ডিভাইডেড বাই 4 বা 52 ডিভাইডেড বাই 4 ইজ 13 কিলো ইলেকট্রন ভোল্ট। একটা জেনারেলি যখন আলফা পার্টিকেল বেরিয়ে আসে এই অ্যামাউন্ট অফ এনার্জিটাই কিন্তু দেখা যায়। তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে প্রোটন, আলফা পার্টিকেল বা নিউট্রন এইগুলো হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে বা নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অফ নিউক্লিয়াস। ক্লিয়ার? জেনারেলি দেখো নেক্সট একটা প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। Prove that applying Heisenberg uncertainty principle, prove that binding energy of an electron in a hydrogen atom is of the order of 15 কিলো ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো চলো লেটস স্টার্ট। এবার দেখো, আগেরটা ছিল নিউক্লিয়াস, এটা হচ্ছে অ্যাটম। এখানে এই দুটো জায়গায় জাস্ট এই জিনিসটাই নোটিস করতে হবে, অ্যাটম বললে যদি ইন কেস অফ অ্যাটম বলে, অ্যাটমের ক্ষেত্রে কিন্তু ডেল এক্স অ্যাংস্ট্রম অর্ডারের হয়, ফার্মি অর্ডারের কিন্তু হয় না। এটার ক্ষেত্রে ডেল এক্স পুট করব 10 টু দি পাওয়ার -10 মিটার। ঠিক আছে, তো এটা যদি আমরা পুট করি, তো পুট করার পর জেনারেলি ইউজিং হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আর বারবার লিখছি না, তোমরা করে করে অভ্যাস হয়ে গেছে এই লটা। এই প্রবলেমটা থেকে ডিরেক্টলি লিখছি। 2 multiplied by delta x, that is h by 2 pi যদি মাল্টিপ্লাই হয় 4 pi into delta x। ওকে, এবার এই ভ্যালুগুলো যদি পুট করো, h এর ভ্যালু হচ্ছে 6.626 multiplied by 10 to the power -34 divided by 4 pi। ডেল্টা এক্স এর ভ্যালু কত? ডেল্টা এক্স এর ভ্যালু 10 to the power -10, বিকজ এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস।
যেটা বলবে তার লোকেশন বা তার যে রেঞ্জ সেটা বসানোর চেষ্টা করবে, ঠিক আছে? তো এটা যদি ক্যালকুলেট করো, delta P equals to, we can write 5.2 multiplied by 10 to the power minus 25 kg meter per second. Clear? আচ্ছা, তো এতটা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তোমাদের আগেরগুলো করে করে। এরপর দেখো অনলি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, চেষ্টা করব যে তোমরা প্রবলেমটা সলভ করবে, ঠিক আছে? কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো দেখো এখানে এটা ছোটবেলার কনসেপ্ট, এম স্কোয়ার ভি স্কোয়ার আনলাম, নিচে 2m আনলাম। ওকে, তাহলে এটা দিচ্ছে পি স্কোয়ার বাই 2m। পি স্কোয়ার বাই 2m, পি এর ভ্যালুটা হচ্ছে এটা, পুট করি 5.2 multiplied by 10 to the power minus 25 whole square divided by 2m. Mass of electron কত? 9.1 multiplied by 10 to the power minus 31. Okay. So this is equals to 1.5 multiplied by 10 to the power minus 90 joule. So that is equals to, you get nearly equals to that 1.5 থেকে যদি 1.6 কনসিডার করে নেওয়া যায় তাহলে 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা বেরোলো কাইনেটিক এনার্জি। এবার চলে আসছি আমরা পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা। Potential energy equals to minus z square divided by 4 pi epsilon 0 r. তোমরা অ্যাকর্ডিং টু কুলম্বস ল জেনেছো v equals to 1/4 pi epsilon naught r বা into multiplied by q। তো সেখান থেকে হচ্ছে এই ফর্মুলাটা এসছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো ভ্যালুগুলো যদি পুট করো, 1/4 pi epsilon 0 ভ্যালু হচ্ছে টোটাল 1/4 pi epsilon 0 ভ্যালু হচ্ছে 9। ম্যাডাম আগের স্লাইডটা আরেকবার একটু দেখান। আচ্ছা, দেখো
ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যালো, বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি, ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে। 9 into 10 to the power 9 মাল্টিপ্লাইড বাই জেড কে জেডই রাখছি আপাতত। ভ্যালু অফ স্কোয়ার মিনস হচ্ছে 1.6 multiplied by 10 to the power minus 19 whole square divided by r. r means হচ্ছে atomic radius 10 to the power minus 10. ওকে, এটা একটা আলাদা ফর্মুলা। So potential energy after calculation this we have minus z multiplied by 14.4 electron volt. Okay. এবার ফর হাইড্রোজেন কি হবে? ফর হাইড্রোজেন z equals to 1, তাহলে এটার ভ্যালু কত হবে? মাইনাস 14.4 ইলেকট্রন ভোল্ট। ব্র্যাকেটে লিখব ফর হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার z equals to 1. ওকে, তাহলে বলো টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি দেখো আমরা এর আগের স্লাইডে বার করেছি, নিয়ারলি ইকুয়ালস টু 1 ইলেকট্রন ভোল্ট। নিয়ারলি ভ্যালুটা নিয়েছি, নিয়ারেস্ট ভ্যালুটা নিয়েছি। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু হচ্ছে 1 মাইনাস 14.4 ইলেকট্রন ভোল্ট। এটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস 13.4 ইলেকট্রন ভোল্ট। দেখবে আমরা নিউমেরিক্যাল যখন করি তখন কি লিখি? এই ভ্যালুটাকে ইউজ করে, কিন্তু মাইনাস 13.4। যারা 11-12 টিউশন পড়াও তারা দেখবে অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টারে, অ্যাটমের নিউক্লিয়াস চ্যাপ্টারে কিন্তু নিউমেরিক্যালস গুলো এই 13.4 দিয়ে হয়, কিন্তু ইউজ করে হয়। দেখো 13.4 মানে এটা একটা অর্ডার, যেহেতু বলছি অর্ডার রিপ্রেজেন্ট রেঞ্জ। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, then roughly speaking it is of the order of 50 mega electron volt, sorry, electron volt. Thus roughly speaking
it is of the order of 15 electron volt. ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রবলেমে আমরা প্রসিড করি। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে মানে এখান থেকেই বেসিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্সটা আলাদা হলো। ঠিক আছে, মানে কোয়ান্টাম মেকানিক্স কোন কোন জায়গাগুলো ক্যালকুলেট করতে পারে আর ক্লাসিক্যাল মেকানিক্স কোন কোন জায়গাগুলো ক্যালকুলেট করতে পারে, এখান থেকেই বেসিক্যালি মানে জিনিসটা ক্লিয়ার হলো। ক্লাসিক্যালি আমরা কি একটা পার্টিকেলের এনার্জি জিরো কনসিডার করতে পারি। ধরো এই পেনটা, এটা একটা রেস্ট কন্ডিশনে এখন আমি রেখেছি, ঠিক আছে। তো এই পেনটা রেস্ট কন্ডিশনে আছে, যখন একটা পেনকে যখন আমি রেস্ট কন্ডিশনে রাখলাম, তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি কি বলবো, জিরো। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে জিরো প্রপারলি মানে সার্টেন ভাবে জিরো হয় না, ঠিক আছে। একটা ফাইনাইট খুব স্মল অ্যামাউন্ট হলেও কিন্তু এনার্জি থাকবে, ঠিক আছে। সেটা আমরা এই আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে প্রুফ করব। ওকে, তো এটা খুব একটা ভালো মানে ইন্টারেস্টিং জিনিস বলতে পারো, ডেরিভেশন বলতে পারো। এটা থেকে হচ্ছে ক্লাসিক্যাল আর কোয়ান্টামের যে ক্যালকুলেশনের ব্যাপারটা সেটা আলাদা হলো, ঠিক আছে। তো ফার্স্ট এটা ওই জন্য আমি একটু লিখিয়েই করাবো। লেখো, অ্যাকর্ডিং টু Heisenberg uncertainty principle we know del p dot del x that is equals to h dot by 2. Okay, let us consider a particle of mass m0 confined
in the region of length L. L. Okay. আমি একটা পার্টিকেল ধরতে পারি একটা কনফাইন্ড জায়গায় আছে, কনফাইন্ড মানে আবদ্ধ, ঠিক আছে, সরি টেকনিক্যাল ইস্যু। এটা লেন্সটা ধরো এল, ঠিক আছে, এখানে একটা পার্টিকেল কনফাইন্ড কন্ডিশনে আছে, যদিও এটা 3 ডাইমেনশনাল নয় কিন্তু, ঠিক আছে, 3 ডাইমেনশনাল হলেও তারও একটা কেস আছে, সেখান থেকে আবার স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সটা স্টার্ট হয়, ঠিক আছে। এই আনসার্টেনটি প্রিন্সিপালটা যদি আমি 3 ডাইমেনশনে অ্যাপ্লাই করি তখন আমরা একটা ফেজ স্পেসের ভলিউম পাই, যেটা থেকে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স শুরু করতে পারি। তার মানে এই প্রিন্সিপালটা কতটা ইম্পর্টেন্ট ভাবো, এই প্রিন্সিপালটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সকে আলাদা করছে, আবার এটাই হচ্ছে দিস ইজ দ্য ইনিশিয়েশন অফ স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। ওকে, সেই জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফিজিক্সের টপিক। তো এখান থেকে তার মানে আমরা অ্যাপ্লাইং হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, আমরা দেখো এখান থেকে কি পাচ্ছি, h কাট বাই 2 ডেল্টা এক্স, ঠিক আছে। পার্টিকেলটা যদি এল রিজিয়নে কনফাইন্ড থাকে তাহলে এখান দিয়ে আমরা বলতে পারি h কাট বাই 2 এল, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই 2Lটাকে একটা ধরো জেনারেল এল হিসেবে কনসিডার করলাম, that represent 2 times of length of confined region, okay। তো ডেল্টা পি ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই এল বেরোলো। এবার দেখো আমরা এনার্জিতে চলে যাচ্ছি, এনার্জিটা ক্যালকুলেট করতে হবে, কারণ এখানে 0 পয়েন্ট এনার্জিটাই দেখো ক্যালকুলেট করতে দিয়েছে। Therefore, energy of the particle E equals to p square by 2m, ফর্মুলা এটা। আচ্ছা, পার্টিকেলের মাসটা আমি m0 ধরেছিলাম, তাই এখানেও m0 পুট করছি। আচ্ছা, পি স্কোয়ার কি পেলে, পি ইকুয়ালস টু পেলে এইচ কাট বাই ক্যাপিটাল এন, তো সেটাকে লেখা যায় এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2 m0 এল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস নোটিস করো, তার মানে energy of particle confined in some region L can be expressed using uncertainty principle h cut square by 2m0 L square। এটা কি কখনো 0 হতে পারে? নেভার। কেন? দেখো h cut এর ভ্যালু তো 0 না, 2 এর ভ্যালু তো 2 ইজ কনস্ট্যান্ট, মাস অফ দ্য পার্টিকেল একটা সার্টেন মাস থাকবে, সেটা মাইক্রোস্কোপিক অর্ডারের হলেও থাকবে, আবার পার্টিকেলটা যেহেতু একটা সার্টেন লেন্থের মধ্যে কনফাইন্ড আছে, তো এটার একটা ফাইনাইট ভ্যালু থাকবে, এটার ফাইনাইট ভ্যালু মানে এলটা না থাকলে তো আনসার্টেনটি লোকেশন যেটা মানে ডেল্টা এক্স সেটাই তো কিছু থাকবে না, তাই না? তো এই প্রত্যেকটারই দেখো ভ্যালু আছে, সুতরাং পার্টিকেলের এখান দিয়ে বলতে পারি এনার্জি অফ পার্টিকেল কান্ট বি 0। আর এই যে মিনিমাম এনার্জি, এই মিনিমাম এনার্জিটাকেই কি বলে, 0 পয়েন্ট এনার্জি,
0 energy. ক্লিয়ার? তোমাদের কোয়েশ্চেন এরকম ফর্মেও দিতে পারে। তো এই কোয়েশ্চেনটার আরেকটা ফর্মও হয়, বাই অ্যাপ্লাইং, একটু লিখে নাও, নোট ডাউন করে নাও। এই কোয়েশ্চেনটা আমার মানে স্লাইডে অ্যাড করা হয়নি। বাই অ্যাপ্লাইং Heisenberg uncertainty principle, prove that or show that, or show that লিখতে হবে, লেখো derive the expression for 0 point energy. Derive the expression for 0 point energy. এই কোয়েশ্চেনটা একটু ভালো করে নোট ডাউন করে নাও, দুটো ভাবে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা ডিসকাস করবো, এটা বোধহয় 2016 না 18তে দেখলাম কোয়েশ্চেনটা, এক্স্যাক্টলি ইয়ারটা আমার মনে পড়ছে না, আমি দেখে তোমাদের পরে জানিয়ে দেবো। বা আগের চ্যাপ্টারে যেরকম তোমার আফটার একটা টপিক শেষ হওয়ার পর ডিব্রগলি, মনে করে দেখো ডিব্রগলি হাইপোথিসিসটা যখন আমি কমপ্লিট করিয়েছিলাম, তখন ডিব্রগলি হাইপোথিসিস রিলেটেড যে কোয়েশ্চেন আমার কাছে ছিল, মানে WBCS ফিজিক্সে এসছিল আপ টু 2000, আমার কাছে 15 থেকে 23, এই লাস্ট ইয়ার 22 অব্দি আছে, ঠিক আছে? এই ইয়ারের কোয়েশ্চেনের মধ্যে আমি যে কটা কোয়েশ্চেন পেয়েছিলাম সে কটা কিন্তু গ্রুপে আপলোড করে দিয়েছিলাম পিডিএফ ফর্মে। এই চ্যাপ্টারেরও তোমরা সেই রকমই নোটস পাবে। তো এটাও একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ডিরেক্ট আমি বই থেকে পেয়ে গেছি বলে ক্রপ করে ছবি তুলে পিপিটিতে অ্যাড করে দিয়েছি। তো ডিসকাশনটা আমি এখানে করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ক্লিয়ার? তো চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেনটা দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওই জন্য আমি আগের কোয়েশ্চেনটা পড়িয়ে কিন্তু এটা করাচ্ছি, বিকজ 0 পয়েন্ট এনার্জিটা থেকেই বোঝা যায় যে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স এর ক্যালকুলেশন আমাদের একটু আলাদা হবে। তো কোয়েশ্চেন ইজ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ক্লাসিক্যাল মেকানিক্স। আমরা কেন ক্লাসিক্যাল মেকানিক্স তো খুব সুন্দর জিনিস, যেটা থেকে কাইনেমেটিক্স, রোটেশনাল ডাইনামিক্স, সেন্টার অফ মাস, এইসব কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ারলি এক্সপ্লেন করে, কিন্তু তারপরেও আমরা আলাদা একটা টপিক পড়বো কেন, ওয়াই কোয়ান্টাম মেকানিক্স, সেটারও আনসার কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যেই পেয়ে যাবে। তো কোয়েশ্চেনটার একটা ফর্ম হতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ক্লাসিক্যাল মেকানিক্স, আর একটা ফর্ম হতে পারে এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? তো চলো ফার্স্ট পয়েন্ট একটু পড়ি, তারপরে সেটা ডেসক্রাইব করে দিই। দেখো, নাম্বার 1 পয়েন্ট দিয়েছে, দ্য ক্লাসিক্যাল মেকানিক্স ডিল উইথ দ্য পার্টিকেলস অফ ম্যাক্রোস্কোপিক সাইজ, whereas quantum mechanics deal with the particles of microscopic size। সেটা তো আমি ইলেকট্রনের প্রবলেমটা করতে গিয়েই দেখলাম, এবং নর্মালি কি কোয়ান্টাম মেকানিক্সটা সাব অ্যাটমিক অর অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে ইউজ হয়, মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে। এটা হচ্ছে একদম বেসিক একটা ডিফারেন্স। ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে এনি ম্যাক্রোস্কোপিক বডি, মানে যেগুলো আমরা নেকেড আইয়ে দেখতে পাই, খালি চোখে দেখতে পেলে সেইগুলোতে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কাজ করে না। এটা একদম ফার্স্ট দিনের ক্লাসে আমরা দেখেছিলাম কেন কাজ করে না, কারণ সেখানে হচ্ছে যে ডিব্রগলি হাইপোথিসিসের যে ওয়েভ নেচার, সেই ওয়েভ প্রপার্টির যে ওয়েভ লেন্থটা সেটা খুব কম আসে। আমরা দেখেছিলাম যে 10⁻38, 36 এই অর্ডারের আছে, যেটা তোমার মেজারেবল না, ঠিক আছে? তো
তাই আমরা যে কোনো যেসব অবজেক্ট আমরা খালি চোখে দেখতে পাবো সেগুলোতে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাপ্লাই করব, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না মাইক্রোস্কোপিক সাইজে, সেইগুলোতে আমরা কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করবো। ঠিক আছে, জেনারেলি দেখো তার নাম্বার 2 পয়েন্ট, দ্য লজ অফ ক্লাসিক্যাল মেকানিক্স ডেভেলপড অন দ্য বেসিস অফ নিউটনস লজ অফ মোশন হ্যাভিং বেসিক ইকুয়েশন F ইকুয়ালস টু ma। তোমরা এটা সবাই পড়েছো ছোট থেকে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্লাস 9 এর বইটা। ইনফ্যাক্ট আমি যদি ডিসকাস করি 9 এর হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারই আছে, ফার্স্ট চ্যাপ্টার মেজারমেন্ট। লেখাটা ঠিক হলো না। হ্যাঁ, যেটা বলার বলছে ক্লাসিক্যাল মেকানিক্সের মানে ক্লাস 9 এরই তোমার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে মেজারমেন্ট, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমার ফোর্স অ্যান্ড মোশন। এবং ফোর্স অ্যান্ড মোশনে তোমরা মোটামুটি নিউটনস ল থেকেই সবাই প্রত্যেকে স্টার্ট করো। তো ক্লাসিক্যাল মেকানিক্স স্টার্টই হয় নিউটনিয়ান মেকানিক্স থেকে, তারপরে পরের দিকে আমরা গ্র্যাজুয়েশন লেভেলে তোমার পড়েছি যে গ্র্যাজুয়েশন লেভেলে আমরা দেখেছি যে নিউটনিয়ান মেকানিক্স দিয়েও সবকিছু কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে না। ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্ট আনলে কোনো একটা সিস্টেমকে, ডাইনামিক সিস্টেমকে এক্সপ্লেন করা অনেকটা ইজি হয়ে যায়। তো সেই কারণে আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স এনেছি, কিন্তু বেসিক আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর নিউটনস ল এর যে ফর্মুলাটা F ইকুয়ালস টু ma, F equals to ma, এটা দিয়ে কিন্তু মোর অর লেস ক্লাসিক্যাল মেকানিক্সটাকে এক্সপ্লেন করা যায় কিছুটা। সেখানে আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে দেখবো, দেখো এখানে লেখা আছে অন দ্য আদার হ্যান্ড ওয়ান মেথড অফ অ্যাপ্রোচ টু অবটেন লজ অফ কোয়ান্টাম মেকানিক্স, কিন্তু এটাকে বলে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। অবশ্যই টাইম ডিপেন্ডেন্ট, দেখো এখানে একটা টাইম পার্ট রয়েছে, ঠিক আছে, তাই এটাকে আমরা বলি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। আমি এখানটা এই বক্সটা একটু তুলে দিচ্ছি, কারণ তাহলে ইকুয়েশনটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। বুঝতে পারলাম না কি হলো। আচ্ছা, এটা আমি একটু এই পাশে লিখে দিচ্ছি যাতে তোমাদের এখানে বক্স করেছি বলে দেখো ডেল টু সাইডে বোঝা যাচ্ছে না, এখানে তাই লিখে দিচ্ছি মাইনাস h কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m del 2 psi del x2 plus v psi, that is equals to I h cut del psi del t। আচ্ছা, এটা কিভাবে এলো, এটা কিন্তু একটা প্রুফ আছে যেটা আমি নেক্সট দিন ডিসকাস করব। সেটা হচ্ছে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন বলে বড় একটা ভাস্ট চ্যাপ্টার আছে, যেখান থেকে WBCS ফিজিক্সে মোটামুটি 30 মার্কস আসে কনফার্ম, অট মিলিয়ে পেয়ে যাবে 30 মতো মার্কস, 20 to 30 মার্কস পেয়ে যাবে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তো এটা আমরা নেক্সট দিন ডিসকাস মানে ডিরাইভ করে দেবো এটার ফর্মটা। ওকে, আচ্ছা, তো এটা হলো। নেক্সট হচ্ছে দেখো থার্ড পয়েন্ট, ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্য ফিউচার পজিশন অ্যান্ড মোমেন্টাম। দেখো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কোনো একটা পার্টিকুলার পজিশনও ক্যালকুলেট করতে পারি, পজিশন এক্স ধরো কোঅর্ডিনেটের রেসপেক্টে সেটা
কোন পজিশনে আছে সেটাও ক্যালকুলেট করতে পারি, আর তোর মোমেন্টামটাও ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে, অ্যাট এ টাইম। কিন্তু নিউটনিয়ান সরি কোয়ান্টাম মেকানিক্সে আমরা কি দেখলাম, is an inherent uncertainty in the determination of initial position and momentum of a particle. As a result, it is not possible to completely know the future position and momentum at a later time. ঠিক আছে, at any instantaneous time position and momentum, তারপরে energy and time, অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড অ্যাঙ্গুলার পজিশন, এগুলো অ্যাট এ টাইম ক্যালকুলেট করা যায় না, সেটা আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে প্রুভ করলাম। আর লাস্ট যে দেখো নাম্বার 4 পয়েন্টটা বলেছি, কোয়ান্টাম মেকানিক্সে সবকিছু কিন্তু প্রবাবিলিটির রেসপেক্টে ডিল করা হয়, যে আমরা পারফেক্টলি বলতে পারবো না যে ওখানে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে ইলেকট্রন ক্লাউডের কনসেপ্ট করেছি, সেখানে কিন্তু ইলেকট্রনের পজিশনের একটা প্রবাবিলিটি আমরা বলতে পারি যে এখানে প্রবাবিলিটি হাই, এখানে প্রবাবিলিটি কম, কিন্তু একদম আমরা যেরকম ক্লাসিক্যাল মেকানিক্সে অ্যাজ ইফ একটা পেন রেখে দিয়েছি, এর পজিশনটা অ্যাকিউরেটলি বলতে পারবো যে না এর পজিশন এখানে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি সেটা বলা কিন্তু পসিবল না। তাই quantum mechanics deal with the probabilities whereas classical mechanics deals with the certainties, ঠিক আছে, দিয়ে তার একটা জেনারেল এক্সাম্পল দিয়ে এখানে এক্সপ্লেনেশন করাচ্ছি, এটা একটু পড়ে নিন, ঠিক আছে। আর এইটা থেকে যদি অনলি কোয়েশ্চেন এরকম আসে, রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ কোয়ান্টাম মেকানিক্স, তো সিগনিফিকেন্স অফ কোয়ান্টাম মেকানিক্সটা বলার সময় এখানে দেখো প্রত্যেকটা নাম্বার 1 2 3 4 প্রত্যেকটাতে আগে ক্লাসিক্যাল মেকানিক্স এর রিলেটেড টপিক লিখেছে, লাস্টে কোয়ান্টাম মেকানিক্স এর রিলেটেড টপিক লিখেছে। কিন্তু যদি কোয়েশ্চেনটা এরকম আছে যে রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ কোয়ান্টাম মেকানিক্স, তখন কিন্তু আগে কোয়ান্টাম মেকানিক্স এর লাইনগুলো আগে দিয়ে দেবে, তারপরে ক্লাসিক্যাল মেকানিক্স এর, দেন এটাই প্যারা করে লিখে দেবে, মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। একদম টু দা পয়েন্ট পড়বো, গ্রাজুয়েশনের মতো কিন্তু অত ভাস্ট ডিসকাস করে কোনো লাভ নেই, আর আসেও না, যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট, মানে যতটা ইম্পর্টেন্ট ভাবতে পারো তার চেয়ে, এটাও এসেছিল, এটা 2016 এর কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, by applying uncertainty principle explain the minimum energy of harmonic oscillator, ঠিক আছে। তো চলো বার করি, আমি ফার্স্টেই বলেছি তোমরা লেখা দিয়ে করবে, আমি আর এখানে বারবার লিখতে পারছি না, ঠিক আছে, জেনারেল ক্যালকুলেশনটা জাস্ট করে দিচ্ছি, লেখাটা মুখে বলে দিচ্ছি, লিখবে উই নো ফ্রম হাইজেনবার্গ ম্যাথামেটিক্যাল ফর্ম অফ হাইজেনবার্গ আনসার্টেনটি principal del p dot del x that is equals to h cut by 2, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো পাচ্ছ ডেল্টা p that is equals to h cut divided by 2 delta x, আচ্ছা। তাহলে টোটাল we know total energy of harmonic, এটা কিন্তু ভালো করে প্রিপেয়ার করবে, অসিলেটর E equals to কি ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ারটাকে দেখেছো লেখা যায় পি স্কোয়ার বাই 2m, আজকেই ক্লাসের শুরুতে ডিরাইভ করে দিয়েছে। আর potential energy of harmonic oscillator is equal to half
k x square, where k is spring constant. Okay, এটাকে লেখা যায় p square by 2m plus half, দেখো k এর মান হচ্ছে m ওমেগা স্কয়ার। যদি ভুলে যাও ক্লাস 11 এর বইটা একটু দেখে নিও, এসএইচএম চ্যাপ্টারে পেয়ে যাবে। তাহলে E ইকুয়ালস টু, দেখো এখানে p এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো, ডেল্টা p এর এই যে ভ্যালুটা h কাট স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে দেখো উপরেরটা স্কয়ার হবে h কাট স্কয়ার, 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, 4 ইনটু 2 মানে হচ্ছে 8, একেবারে করে দিলাম। ডেল্টা x স্কয়ার হবে আর m হবে m ডেল্টা x স্কয়ার প্লাস হাফ wait half m ওমেগা স্কয়ার x স্কয়ার। ওকে, আচ্ছা এই ডেল্টা এক্স আর এক্সটা অ্যাকচুয়ালি একটাই কোয়ান্টিটি, ই সেটা ইকুয়ালস আমি আর ধরে নিচ্ছি যাতে আমার পরে হেল্প হয়। 8 স্কয়ার h কাট স্কয়ার ডিভাইডেড বাই 8 m ডেল্টা এক্স ইকুয়ালস টু আর কনসিডার করছি প্লাস হাফ m ওমেগা স্কয়ার r স্কয়ার। ওকে, হাফ, এটা এনার্জির এক্সপ্রেশনটা এতটা অবধি আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার এখানে দেখো বলেছে মিনিমাম এনার্জি। তোমরা ক্লাস 11 বা 12 এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টার পড়েছো ম্যাথসের ডিফারেন্সিয়েশনে। কি করতে হয়, ম্যাক্সিমাম বা মিনিমা যেটাই বার করো না কেন, ফার্স্ট ডেরিভেটিভটা আগে জিরো করে তার যার রেসপেক্টে জিরো করছো সেটার ভ্যালু একটা ক্যালকুলেট করে নিতে হয়, ঠিক আছে? জাস্ট সেরকমই একটা ফর্ম দিয়ে লিখবো। the value of energy E will be minimum if delta E divided by delta